ধর্ম হোক যার যার, বড় শীতলা মাতা সবার। তিনি যে সকলের মা, আর মাকে কি কখনো জাতি ধর্ম ভাষা বর্ণের গণ্ডিতে বেঁধে রাখা সম্ভব? কখনোই সম্ভব নয়। তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকেও বড় কিছু, অর্থাৎ আমাদের বড় শীতলা মাতা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব মায়ের মন্দিরের কিছু বিস্তারিত তথ্য, যেমন খাড়া ধোয়া জল থেকে শুরু করে মায়ের সেই রূপোর মাটির ছাতা এবং চান জল থেকে শুরু করে 16 আনা পুজো, সবটি আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে তথ্য দিয়ে সাহায্য করবেন বড় শীতলা মাতা মন্দিরের সদস্যা ইন্দিরা দেবী। তাহলে চলুন ভিডিওটি জয় বড় মা বলে শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দিরা, বা বলা ভালো বড় মায়ের বাড়ির ইন্দিরা, কারোর কাছে পরিচিত টুম্পাই। আমি হ্যালো শালকিয়ার ইউটিউব চ্যানেলে আজকে আমি এসেছি আপনাদের সবার কাছে মায়ের কিছু কথা তুলে ধরবো বলে, মায়ের কিছু অলৌকিক ঘটনা এবং মাকে জুড়ে যাবতীয় আমাদের পুজোর রীতিনীতি অনুষ্ঠান যেগুলো মায়ের কাছে হয়, সেগুলো সমস্ত কিছুই চলুন একটু বলি। বর্তমান যে মন্দিরটা দেখছো, এটার প্রতিষ্ঠা মোটামুটি আনুমানিক তোমার 70-80, ঠিক আছে। মা দেখা দিয়েছেন, তবে থাকতে ধরো মোটামুটি 180-200 বছর পুরনো মা। আর আমাদের বর্তমান যেটা ভাড়ার ঘর, যেখানে আমাদের ধানের মা লক্ষ্মী রয়েছেন, ওখানে মা আগে ছিলেন। তারপরে ওখান থেকে এই মন্দির ধরো পুরনো 70-80 বছরের পুরনো। ওইখান থেকে এই 70-80 বছর আগে ধরো মাকে এখানে স্থানান্তরিত করা হয়। আমার পূর্বপুরুষ যিনি পেয়েছিলেন, ঈশ্বর সুখদেব বেরা, তো তিনি এই জল থেকেই কিন্তু উঠেছিলেন এবং তিনি জলে ডুবে গেছিলেন স্নান করতে গিয়ে, এবং জল থেকে যেদিন বা যে সময় তিনি তার বংশধরকে বলেন যে আমি এই সময় উঠব, সেই সময় কাঁসর, ঘণ্টা, ঢাক, শঙ্খ, এই 4টে জিনিস যেন আমার সাথে থাকে, কারণ আমার সাথে আরও কেউ উঠবে। এবং সেই স্বপ্নাদেশে মায়ের এই 3 ঘট ওঠেন, ওনার মাথায় একটা, দুটো কাঁধে দুটো। এবং যখন তিনি ওঠেন, তিনি নাকি জল থেকে উঠেছিলেন খটখটে শুকনো অবস্থায়, মানে আমরা ভেজা অবস্থায় যেভাবে উঠি সেভাবে নয়, একদম শুকনো অবস্থায় জল থেকে উঠেছিলেন। তো ওঠার কিছুদিনের মধ্যে মা স্বপ্নাদেশ দেন যে এবার আমার মূর্তি এইভাবে গড়তে হবে, আমি এইভাবে দেখা দেব সবার কাছে। তো সেই মা দেখা দিলেন এবং তারপরেই পরপর যাবতীয় যা কিছু ওই স্বপ্নাদেশেই চলে আসছে। মানে স্বপ্নাদেশে উনি বলেছিলেন যে আমি যে সময় উঠেছি, যেই শীতকাল, সেই সময়তেই আমি নগর ভ্রমণে বেরোবো এবং গোটা নগরবাসীকে আমি দেখা দেব। আমরা যারা মানে সাধারণ যারা মায়ের কাছে আসেন সবসময় তো ছুঁতে পারেন না, কিন্তু বছরের ওই একটা দিন ওনারা ছুঁতে পারেন। এবং তারপরে কি হয়, মা ফিরে আসার পরে অধিবাস হয়, যার পরে আবার নেক্সট 1 বছরের মধ্যে আর ছুঁতে পারা যায় না। আচ্ছা, দৈনিক নিয়মের মধ্যে যেটা পড়ে, আমাদের একদম মন্দির খোলে সকাল 5টায়। 5টায় খোলার পর মায়ের ঘর পরিষ্কার হয়ে এটা হয় তোমার মঙ্গল আরতি হয়, ঠিক আছে। একদম ওই 5:15, 5:30টার মধ্যে তোমার মঙ্গল আরতিটা কমপ্লিট হয়ে যায়, মানে শেষ হয়ে যায় পুরো। তারপরে আনুষঙ্গিক এবার পরপর ধাপে আমাদের চলতে থাকে নিত্য সেবার যে একটা ধাপ, ধরো ডাব কাটা, ফল কাটা। আচ্ছা, মায়ের চালের যে নৈবেদ্য, যেটা মাকে নিত্যদিন দুপুরের ভোগ হিসাবে দেওয়া হয়, চালের নৈবেদ্য, তার সাথে ফল, মিষ্টি, ডাব, এটা নিত্যদিনের। আচ্ছা, এরপরে হয়ে যায়, এটা মোটামুটি তোমার দুপুর ওই 1টা-2টোর মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়, মানে পুরো শেষ হয়ে যায়। মায়ের পুজো শেষ হয়ে গিয়ে মায়ের চরণামৃত বেরিয়ে গেল। তারপরে মায়ের ঘর টর পরিষ্কার হয়ে মাকে মোটামুটি একটা 1.5-2 ঘন্টা রেস্ট দেওয়া হয়। মন্দির খোলে আবার বিকেল 4টে। সেই 4টে থেকে সন্ধে, ধরো এই গরমকালে, আমাদের গ্রীষ্মকালে ধরো সন্ধে দেওয়া হয় 6:30টায়, সেটা শীতকালে যেহেতু ছোটোবেলা, সেটা তোমার ওই 5:30টার দিকে শীতকালে সন্ধেটা দেওয়া হয়। এবার সন্ধে থেকে মোটামুটি একটা 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে তোমার সন্ধ্যা আরতি শুরু হয়। সন্ধ্যা আরতি শুরু মোটামুটি হয় ধরো গ্রীষ্মকালে যেটা 7টা 7:15 করে,
আর শীতকালে যেটা হয় মোটামুটি 6:30 পৌনে 7টার মধ্যে আরতি শুরু হয়ে যায়। 1/2 ঘন্টা আরতি হয়ে আরতি শেষ হলো। আরতি শেষের পর এই যে মায়ের সারাদিনের যে সাজটা দেখছো, এই সাজটা কিন্তু পুরোপুরি রূপে অন্য সাজ দিয়ে দেয়, মানে মাকে শয়ন দেওয়ার আগে মায়ের সকালের যাবতীয় মালা ফুল যা কিছু খুলে মায়ের শাড়িটা দুবেলায় চেঞ্জ হয়। সকালে একবার, মানে ওই মঙ্গল আরতির পরে পরে সকালে একবার চেঞ্জ হয়, আর হয় তোমার এই আরতির পরে। আরতির পরে ফুল টুল সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে মায়ের শয়নের শাড়ি পরিয়ে দেওয়া। বিশেষ বিশেষ দিন ছাড়া বলছি, বিশেষ বিশেষ দিন ছাড়া তোমার দেখতে গেলে মন্দির বন্ধ হয় মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে। মায়ের ডান দিকে যিনি আছেন উনি হচ্ছেন বাবা পঞ্চানন্দ, ঠিক আছে। বাঁ দিকে আছেন মা মনসা, এবং সামনে যিনি আছেন উনি হচ্ছেন জরাসুর বাবা। জরাসুর বাবার একটা কথা খালি বলার আছে, মানে যেটা বহু বছর ধরে হয়ে আসছে বা আমরা ওইভাবেই প্রচলিত। জরাসুর বাবা হচ্ছেন জ্বরের দেবতা। তো জ্বরের, মানে কারোর জ্বর হলে শুধুমাত্র একটা ফুল যথেষ্ট, মানে ওই ফুল ধোয়া জল খাওয়ালে জ্বর নামতে বাধ্য। মানে এটা অলৌকিক বলো বা এটা যাই বলো না কেন, মানে ওনার এটা একটা অব্যর্থ ওষুধ যাকে বলে। তো কারোর জ্বর হলে আমরা বলি ফুল নিয়ে যান, ওটা মাথার কাছে রাখুন বা ওই ফুল ধোয়া জল খাওয়ান, 3 দিনের মধ্যে জ্বর নামবে। তো এটা একটা ব্যাপার। খাড়া ধোয়া জল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওই ছাগ বলির পর আমাদের যে খাড়াটা যে ধোয়া হয়, সেই ধোয়া জল হচ্ছে অব্যর্থ এই ক্ষেত্রে যে যাদের বিভিন্ন বাধা বিপত্তি বলো, শরীরের অসুস্থতা বলো, দীর্ঘদিন মানে রোগ ভোগ এই সমস্ত কিছু, বা কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারছে না, শুধুমাত্র ওই খাড়া ধোঁয়া জল কিন্তু অব্যর্থ তাদের ক্ষেত্রে। এটা আমরা বলি কি, ধরো কোনো একটা কাজে যাচ্ছেন, সেই কাজটা হচ্ছে না, দীর্ঘদিন সেই কাজটা থেকে ফিরে আসছেন, তো আমরা বলি এটা বেশ কিছুদিন করতে, শনি মঙ্গলবার হলে বিশেষ করে, যে এমনভাবে ছিটিয়ে দিতে যেটা পায়ে না লাগে। হ্যাঁ, এবার দেওয়ালে ছোঁয়াতে পারো তুমি, হয়তো তোমার চৌকাঠেও তুমি ছোঁয়ালে, এবার সেটা কিছুক্ষণ পর হয়তো মুছে গেল, বা এমনভাবে ছোঁয়ালে যে যেটা তোমার পায়ে লাগবে না, এটা করা। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরো কেউ বিছানা শয্যা নিয়েছেন, তো অনেক সময় এটা হয় যে না কোনো কিছুতেই কিছু হচ্ছে না, ওষুধপত্র কোনো কিছুতেই হচ্ছে না, দেখা গেল মায়ের এই খাড়া ধোয়া জলে সে হয়তো 1 মাস 1.5 মাস কি 2 মাস কি 1 সপ্তাহ হয়তো স্নান করার পর এসে বললেন দিদি মা অনেক ভালো আছে। এইটা তো এটা সম্পূর্ণরূপে মা, তার ঊর্ধ্বে, আমি সবসময় বলবো মায়ের ঊর্ধ্বে কেউ নেই এটা। আর মায়ের স্নান জল যেটা, এটা আমাদের সারাদিন থাকে। সামনের একটি স্টিলের ড্রাম আছে, ওখানেই সারাদিন থাকে, এবং ওটা আপনি মানে যে কোনো সময় এলে ওটা নিতে পারেন, এবং ওটা খেয়ে মাথায় বোলানো বা বুকে বোলানো বা পেটে বোলানো, এটা মানে একটা সব কিছু থেকে শান্তি প্রশান্তি যেটা থাকে ওইটা। আর একটা হচ্ছে শান্তি জল, যেটা তোমার সন্ধ্যারতির পর, ওটা হচ্ছে মানে মনের শান্তি বলো, বা অনেকে বলে যে বাড়িতে অশান্তি হচ্ছে ভীষণ, একটু শান্তি জল দেবেন, মানে ওটাও ছিটিয়ে দিলে ওটাও কাজ করে। আচ্ছা, নহবত হচ্ছে আমার মন্দির ধরো যত বছরের পুরনো, নহবত আমাদের বাড়ির বাইরে মানে রাস্তার দিকের ওপরে একটা নহবতখানা রয়েছে, যেটা প্রত্যেক বছর স্নানযাত্রার আগে, এটা তো অবশ্যই সবাই জানে যে স্নানযাত্রার আগে মন্দির সহ আমাদের গোটা বাড়ি নতুন করে রং করা হয়, এটা প্রত্যেক বছর হয়। তো সেই সময় ওই নহবতখানাকেও নতুন করে সাজিয়ে দেওয়া হয়, কারণ তার কিছুদিনের মধ্যেই মা বেরোনোর সময়, এবং নহবত মানে যেদিন থেকে শুরু হয় আমাদের অধিবাসের আগের দিন রাত্রি থেকে, অধিবাস মানে মায়ের স্নানযাত্রার আগের দিন রাত্রি থেকে নহবত বসে, এবং ষোলআনা পুজোর সকাল পর্যন্ত নহবত চলে। এবং নহবতের ওনারাও বংশ পরম্পরায় চলে আসছে, যেভাবে আমাদের বংশ পরম্পরা চলে আসছে, ওনাদেরও ওইভাবেই বংশ পরম্পরা চলে আসছে। ওনার দাদু বাবা নাতি, এখন বর্তমান যিনি রয়েছেন তিনি ওনাদের বাড়ির নাতি, তো সেইভাবে ওনারাও বাজিয়ে আসছেন, এবং এটা এইভাবেই জানান দেওয়া হয় যে এবার মা বেরোবে, এবং গোটা শালকিয়াবাসীর কাছে এটা একটা উৎসবের আমেজ।
আচ্ছা, এটা মায়ের প্রত্যেক বছর স্নানযাত্রার সময় মা যখন বেরোয় তার আগে মায়ের ছাতা বার করা হয়, মানে এই ভেবে যে রোদ ঝড় জল যাই হোক না কেন মায়ের ছাতা আগে যাচ্ছে। তো এটা মাকে আমরা যেরকম ছাতা ব্যবহার করি কেন, যে রোদ থেকে বাঁচতে বা বৃষ্টি থেকে বাঁচতে, তো এটা মায়ের সাথে রাখা হয় যে কোনো সময় কোনো পরিপ্রেক্ষিতে বৃষ্টি এলো কি কী হলো, মাকে ঘিরে ধরা হলো যাতে মায়ের মাথায় বৃষ্টি না পড়ে। তো এই ছাতাও আমাদের ঐতিহ্যবাহী ছাতা এই কারণে, এটা আমাদের বংশ পূর্বপুরুষক্রমে চলে আসছে এবং বংশানুক্রমিক এটা কিন্তু রূপোর ছাতা, এবং এটা প্রতি বছর ওই স্নানযাত্রার আগে বেরোয়, ওটাকে পালিশ টালিশ করে একটু সুন্দর করে দেওয়া হয়, যেভাবে মায়ের সমস্ত গহনা, মায়ের মুকুট সমস্ত কিছু যেভাবে নতুন করে পালিশ করে মাকে নতুন করে রূপ দেওয়া হয় মায়ের অঙ্গরাগের সময়, ঠিক সেই রকম ছাতাটাও বেরোয় এবং সেইভাবে ওই ছাতাকেও প্রত্যেক বছর বার করা হয়, আবার মা ফিরে আসার পরে সেটাকে সযত্নে আবার সেই ছাতার বক্সে তুলে দেওয়া। তো আমার ধরো আমাদের একটা মানে এই যে সেবাইতের মধ্যে একটা পালার ব্যাপার থাকে, ঠিক আছে, প্রত্যেকটা সেবাইত 1 বছর করে পালা পান। এই বছর মানে এই 1432-এর 8ই শ্রাবণ আমার শেষ হবে, ঠিক আছে। এর মধ্যে ধরো বিশেষ বিশেষ পুজো বলতে ওই যে বললাম রুদ্রাভিষেক হয়েছে এবছর। আচ্ছা, যেটা আমার মানে আমার বাবা মানে আমার ঠাম্মা দাদু ঠাম্মা থেকে, মানে আমার দাদু ভাইয়ের প্রজন্ম, তো আমার দাদুর আমল থেকে শুরু হয়েছিল যেটা, সেটা হচ্ছে সপ্তশতী যজ্ঞ। সপ্তশতী যজ্ঞ যেটা দীর্ঘ 7-8 ঘন্টা 10 ঘন্টা চলে, এবং যেটা এবছর হয়েছিল 9ই এপ্রিল 2025, আমরা সেটা ঘোষণাও করেছিলাম এটা হবে। তো এটা এই 5 বছর অন্তর 6 বছরের মাথায় তো এক একজন পালা পান, মানে আমাদের এই পালা সিস্টেমটাই ওইভাবেই যে 5 বছর গ্যাপ দিয়ে 6 বছরের মাথায় নতুন সেবাইতে পালা শুরু হয়। তো সেটা এবছর ওই সপ্তশতী যজ্ঞ একটা হয়েছে, আর খুব রিসেন্ট একটা হয়েছে যেটা হচ্ছে অন্নকূট, যেটা তোমার 5ই মে হয়েছে, এবং এটা এবছর এই 2025-এর 5ই মে এটা প্রথম বলতে পারো। অন্নকূট হয় বহু বছর আমাদের পালায়, মানে আমার ওই বললাম দাদু ঠাম্মা যেটা শুরু করেছিলেন, একটা মোটামুটি 250-300 কেজি চালের একটা অন্ন ভোগ দিয়ে মায়ের একটা মূর্তি, অন্নপূর্ণার মূর্তি করে করা হয়। তো সেটা এবছর আমরা ভীষণভাবে চেষ্টা করেছিলাম যে একটা কিছু মানুষের হাতে সেই অন্নভোগটা তুলে দেওয়ার, এবং যেটা আমরা পেরেছি মোটামুটি একটা 7-8 হাজার লোকের কাছে আমরা সেই ভোগটা পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের পরম প্রাপ্তি, এবং মা না থাকলে অসম্ভব ছিল। সেই সময় একটা দুর্যোগের আভাস আমরা পেয়েছিলাম, কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে ওনার ইচ্ছা ছিল যে সবাই পাক সেই প্রসাদ। তো সেই 5ই মে আমরা একটা বিশাল করে অন্নকূট করেছিলাম, এবং মা এইভাবে যেন সহায় থাকে। এটা প্রত্যেক মাসে যেটা হয় অমাবস্যা একটা ভোগ হয়, তো সেই অমাবস্যার ভোগটাও প্রত্যেক মাসে। পূর্ণিমায় যেমন সিন্নি হয়। আচ্ছা, দুর্গা পুজো যেটা ভীষণ রকম নিয়ম মেনে দুর্গা পুজো যেটা হয়, সেটাও মূর্তি কোনো আসে না, মাকেই দেবী রূপে আমরা এখানে ঘট বসিয়ে 4 দিন ধরে আমরা দুর্গা পুজো করি। তাতে যেরকম কুমারী পুজো রয়েছে সেরকম সন্ধি পুজো রয়েছে, নবমী পুজো রয়েছে, ছাগ বলি রয়েছে, হোম রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আচ্ছা, তারপরে ধরো তোমার রয়েছে এই যে মায়ের স্নানযাত্রা। আচ্ছা, মায়ের স্নানযাত্রার পরে পরে এই যে এই পরপর যে অনুষ্ঠানগুলো বললাম আমার পালাতে হয়, তোমার অন্নকূট, সপ্তশতী, এগুলো হয়েছে। এই রিসেন্ট হবে যেটা মায়ের জন্মদিন রূপে প্রচলিত, সেটাই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে একটা ভালো দিন দেখে, সেটা প্রত্যেক বছরই হয়, শুধু এটা আমার পালায় নয়, প্রত্যেক বছর হয়। মাকে একটা 52 ভোগ দেওয়া হয়, মানে 52 রকমের খাবার মায়ের সামনে তুলে দেওয়া হয়। আচ্ছা, মায়ের অলৌকিক ঘটনা বলার আগে বলি, এখানে সবাই মোটামুটি জানেন মায়ের স্নানযাত্রা থেকে 9 দিনের মাথায় মায়ের মানে মা স্নান করে আসার পরে অভিষেকের সময় মাকে যেভাবে সাজ দেওয়া হয়, সেটা 9 দিনের মাথায় সেটা খোলা হয়, এবং এই দীর্ঘ 9 দিন মায়ের কোলে এবং মায়ের গলায় ফল থাকে। তো সেই ফল হচ্ছে যাদের কোনো সন্তান নেই, যারা নিঃসন্তান বা সন্তান ধারণের অক্ষম বা কোনো কারণে সন্তান আসেনি, তারা যদি সত্যি অন্তর থেকে চেয়ে থাকেন না যে মা আমাকে ফল দাও, আমি নিঃসন্তান, আমাকে ফল দাও,
সত্যি বলি মানে তার সন্তান হতে বাধ্য, এরকম বেশ কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরলে হয়তো বুঝতে পারবে, বা মানে সবাই যেটা জানতে পারেন না। একটা মানে এই এক বছর আগের ঘটনাই বলি। তো একজন 55 বছর বয়সী একজন ভদ্রমহিলা এসেছিলেন একটা আপেল নিয়ে ফলটা ফেরত দিতে। মানে উনি গত বছর খেয়েছিলেন, এবছর উনি ফেরত দিতে এসছেন। তা আমি ফেরত দেওয়ার মানে এটা একটা নিয়ম থাকে যে ফল খাওয়ার পরে ফল সন্তান হয়ে গেলে সেই ফলটা একটা মাকে দিয়ে যাও, যে মা আমার কোল তো ভরে গেছে, এবার অন্য কারোর কোলটা তুমি ভরার জন্য আমি এই ফলটা দিয়ে গেলাম তোমার কাছে। তো সেই সেন্সে ভদ্রমহিলা যখন আমাকে দিচ্ছেন, আমি বললাম আপনি নিয়ে এসছেন ফলটা কে খেয়েছিলেন? উনি বলছেন আমি। তো আমার একটু মানে অবাকই লাগলো। আমি ওনাকে বললাম আপনি? বললেন কি বলবো মা, 25 বছরের ওনার পুত্র সন্তান ছিলেন এবং বাইক অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা যান। তো ওনার স্বামী স্ত্রী বলছেন আমাদের এত প্রপার্টি কে ভোগ করবে। মায়ের কাছে ভীষণ এসে কেঁদেছিলাম যে একমাত্র সন্তান, তাকেও কেড়ে নিলে বাঁচবো কি নিয়ে। তো ওনাকে কেউ বলে যে এরকম মায়ের এখানে ফল দেওয়া হয়। তো উনি গত বছর স্নানযাত্রার ওই 9 দিনের মাথায় যেদিন আমাদের ফল দেওয়া হয় সেদিন উনি ফলটা নিয়ে গেছিলেন, এবং তার কিছু দিনের মাথায় উনি জানতে পারেন যে উনি কনসিভ করেছেন, এবং এই বছর জানুয়ারি মাসে তার একটি পুত্র সন্তান হয়, এবং তার বিশ্বাস সেই ছেলেই তার কাছে ফিরে এসছেন। এবং তিনি বলছেন যে মা আমার ওই ছেলেই ফিরে এসছে আমার কাছে, মা ফিরিয়ে দিয়েছে। তো আমাদের বাংলা অভিধানে একটা অসম্ভব একটা কথা থাকে। তো এই কথাটাও কেউ যদি মন থেকে চায় যে মা এটা হয়নি বা কোনো কাজে বাধা, তার কাজ হতে বাধ্য। মানে এটা শুধু আমি আমার ক্ষেত্রে বলছি না বা মাকে প্রচার করার জন্য বলছি না, এটা বহু হাজার হাজার মানুষের কাছে, মানে মায়ের এই ধরনের অলৌকিক ঘটনা হামেশা ঘটতে থাকে, হামেশা। আরেকজন এসেছিলেন, উনি দীর্ঘ 15 বছর মা হতে পারেননি, ফল খেয়েছিলেন, এবং গত বছর ওনার 2 পুত্র সন্তান হয়েছেন যমজ। বলছেন দিদি ফল খেয়েছিলাম 2 বার, তো প্রথমবারে তো কিছু হয়নি, কোথাও বোধহয় ভুল হয়ে গেছিলো। এর আগের বারে যখন খাই তার 9 মাসের মাথায় উনি জানতে পারেন উনি কনসিভ করেছেন, এবং গত বছর তার সন্তান হয়েছে। এবছর উনি মানে গত বছর স্নানের পরে হয়েছেন সম্ভবত, তো উনি আর ফল ফেরত দেওয়ার সুযোগ পাননি। এবছর ওর জন্য জোড়া ফল নিয়ে এসছেন যে মা দিদি আমি এটা ফেরত দিতে এলাম। 15 বছর যিনি নিঃসন্তান ছিলেন তাকে হয়তো ইনিই পাইয়ে দিয়েছেন। তো এই মানে অসম্ভবকে সম্ভব করার মতো ক্ষমতা শুধুমাত্র মা দয়াময়ীর আছে, আর কারণে। আচ্ছা, স্নানযাত্রা দিনের আবহাওয়া বলার আগে যেটা আমার প্রথম বলা উচিত সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন ভোরবেলা আমাদের বাড়ির ছাদের ওপরে একটা নিশান বসানো হয়। নিশান অর্থে বোঝানো যে একটা পতাকা লাগানো হয়, লাল পতাকা, এটা নগরবাসীকে জানানো হয় যে এবার মা তৈরি হচ্ছে, আর 9 দিনের মাথায় মা বেরোবেন সরস্বতী পুজো থেকে। এবং অধিবাস যেটা বলা হচ্ছে সেটা মায়ের ঠিক স্নানযাত্রার আগের দিন। তো ওই দিন সকাল থেকে মায়ের নিত্য পুজো যেরকম হয়, মাকে নিত্য পুজো করে দেওয়া হলো, করে দেওয়ার পর মাকে সাজানো পর্ব চলে, যেটা আমরা অধিবাস বলতে বোঝাই গায়ে হলুদ, মায়ের বরণ, শ্রী বরণডালা যেগুলো আমাদের হয়, সেটা কিন্তু ওই অধিবাসের দিনই হয়। মানে অধিবাসের দিন বিকাল থেকে শ্রী তৈরি হয়, শ্রীর সাথে সাথে তার 1-2 দিনের আগে থাকতে বরণডালা, আইমঙ্গলী, যেটা আমাদের একটা বিয়ের ক্ষেত্রে লাগে বরণ করতে, তো ঠিক সেই একই জিনিস মাকেও বরণ করতে লাগে, বরণডালা, শ্রী, আইমঙ্গলী। আচ্ছা, এইদিকে তোমার দেখবে বিয়ের সময় বরণের ক্ষেত্রে প্রথমে জলের ঝাড়া দিতে হয়, সেই ঝাড়া, এটা সম্পূর্ণরূপে মানে আমাদের ওই 1-2 দিনের মধ্যে ওটা তৈরি করতে হয়। এবং শ্রীটা মেনলি যেটা মানে একদম নিয়ম অনুসারে হচ্ছে শ্রী অধিবাসের দিন বিকালেই হবে, এবং শ্রীয়ে তেল পড়বে, তারপরে মায়ের অধিবাসটা শুরু হবে, এটা হচ্ছে ব্যাপার। এবং মাকে ওই দিন মানে ভীষণ রাজরানীর মতো সাজানো হয়, কারণ দীর্ঘ 9 দিন ধরো মায়ের যে অঙ্গরাগ চলে,
মাকে তো সেই সময় কোনো রকম শাড়ি বা কোনো কিছু পরানো হয় না, এরকম ঘিরে দেওয়া হয়, মায়ের সামনেটা ঘিরে দেওয়া হয়। তো সেইটা এবার তোমার ওই দিন মাকে রাজরানী রূপে সাজানো হয়, এবং ঠিক সন্ধ্যে আরতি যেটা হয় ওটা মাকে প্রথম বরণ করে তারপরে মায়ের সন্ধ্যারতি শুরু হয়। মাকে সিংহাসনে তোলা হয়, মাকে নতুন করে আবার রাজবেশ দিয়ে মাকে সাজিয়ে মাকে বার করার পূর্বে আমাদের কিছু নিয়ম থাকে, সেটা হচ্ছে স্ত্রী আচার যেটা, হ্যাঁ সেই স্ত্রী আচারের মানে শুরুতেই যেটা হচ্ছে মায়ের বরণ, মাকে বরণ করে সুন্দরভাবে মাকে বার করে দেওয়া হয়। মানে মা এবার বেরিয়ে গেলেন এখান থেকে, বেরিয়ে যাওয়ার পরে যেটা প্রথম পদক্ষেপ হচ্ছে মা কিন্তু আবার ঘুরে আসবেন, মানে মা নিজের বাড়িকে আবার সবাইকে দেখা দিয়ে সোজা বেরিয়ে যাবেন চৌরাস্তার দিকে, এবং ফিরেও যখন আসবেন গোটা শালকিয়া এখান থেকে ঘুরে তোমার চৌরাস্তা হয়ে আবার মা বাড়িতে যখন ফিরবেন রাত্রিবেলা, সমস্ত গহনা বলো মুকুট টুকুট সমস্ত কিছু খুলে মাকে পুরোপুরি ঢেকে এটা গঙ্গায় নিয়ে যাওয়া হয়, এবং ওখানে একটা দীর্ঘ 2.5-3 ঘন্টা 4 ঘন্টা একটা ব্যাপার থাকে, যেটা গোটা শালকিয়াবাসী মাকে স্নান করায়। মাকে কাঁধ দেওয়া তো একটা ব্যাপার থাকেই। সেই গঙ্গার ঘাটে যখন তোমার স্নান হলো, স্নানের পরে যেটা প্রথম এবং প্রধান কাজ, আমজনতা স্নান করানোর পরে আমার বাড়ির লোক যাবে স্নান করাতে। বাড়ির লোক স্নান করার পরে যেটা আবারও আমাদের সেই স্ত্রী আচার হবে, সেখানে মাকে বরণ করে মাকে বলা যে তুমি যেরকম ভালোভাবে ঘুরে এসছিলে এবার তুমি বাড়ি ফিরে চলো, মা চলো এবার আমাদের সাথে বাড়ি ফিরে চলো। তো সেই বরণ করে সেইভাবে আমরা নিয়ে আসি, এবং নিয়ে আসার পরে মানে যেটা আমাদের এখানে হয়, মানে আমরা একটা জনজোয়ার যেরকম থাকে আমাদের মনেও তো একটা বিভৎস রকমের আনন্দ থাকে। তো মা ফিরে আসার পর সেই আনন্দটা বোধহয় আরও কয়েক গুণ বেড়ে যায়। তো আমরা রীতিমতো মানে এটাকে ভীষণ রকম একটা আপ্লুত অবস্থায় নাচা, এই ধরনের মানে একটা যেটা আনন্দ, মানে আনন্দটা আমরা বহিঃপ্রকাশ, যেটা মানে ঢাকের তালে তালে নাচ, এইভাবে মাকে ফিরিয়ে এনে মাকে সিংহাসনে বসিয়ে তারপর আমাদের পরবর্তী যে ধাপ, যেটা মায়ের অভিষেক। কারণ মাকে সাধারণ মানুষ তো মানে স্পর্শ করে ওই দিন, তো এই অভিষেকটার মানে হচ্ছে আবার আগামী 1 বছর শুধু ব্রাহ্মণ বা মানে পুরোহিত ছাড়া আর কেউ মাকে আর স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে একটা আমাদের। এবার বেরোনোর প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়ি থেকে বেরোনোর সময় মন খারাপ একটা তো হয়, তো সেই বেরোনোর সময়টা মা এই চত্বরেই থাকেন, মানে বেরোবো না এরকম একটা ব্যাপার। তো সেই বেরোবো না করতে করতেই ওখানে চলে যায় প্রায় রীতিমতো আধ ঘন্টা, কোনো কোনো সময় পৌনে 1 ঘন্টা। এবছর তো সেটা রীতিমতো 3.5 ঘন্টা হয়ে গেছে, মানে এখান থেকে চৌরাস্তা যেতে পুরো 3.5 ঘন্টা একটা দীর্ঘ সময়। তো তারপরে হয়তো মানে অনেক স্পিডে এগিয়েছে। তো এই স্নানযাত্রাটা সফলভাবে করার পিছনেও কিন্তু বহু মানুষের অবদান রয়েছে। তার প্রথম যাকে ধন্যবাদ দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে একটা ইলেকট্রিসিটি বিভাগ, যে একটা দীর্ঘদিন মাকে এইভাবে আলোয় আলোয় সাজিয়ে রাখেন। আচ্ছা, তারপরে আমাদের দমকল বিভাগ, যারা সবসময় প্রস্তুত, যে এই সময় তো বহু মানুষের মনস্কামনা থাকে ধূপ মোমবাতি দেখানো, যদিও এখন মন্দির চত্বরে বেশ কিছু বছর বন্ধ হয়ে গেছে ধূপ মোমবাতি দেখানো, কারণ কিছু অঘটন ঘটতে থাকে, কারোর শাড়ি ধরে যায়, কারোর হয়তো গায়ে আগুন লেগে যায়, এরকম। এগুলো বন্ধ করার জন্যই প্রশাসন ভীষণভাবে আমাদের সহযোগিতা চেয়েছিলেন এবং আমরাও সহযোগিতা করেছি। মন্দির চত্বরে এখন স্নানযাত্রার সময় কোনোভাবেই ধূপ মোমবাতি দেখানো হয় না। আর যেটা বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত সমস্ত পুলিশ প্রশাসনকে, যারা কয়েক হাজার পুলিশ দিয়ে এই গোটা অনুষ্ঠানটাকে
ওনারা পুরোপুরি সফলভাবে করার চেষ্টা করেন। মালিপঞ্চকরা থানা তার মধ্যে অন্যতম, গোলাবাড়ি থানা অন্যতম। আমাদের মাননীয় বিধায়ক শ্রী গৌতম চৌধুরী মহাশয়, ওনার সহযোগিতা ছাড়া এই একটা পুরো অনুষ্ঠানটা অসম্ভব। কারণ উনি আমাদের প্রতিটা পদক্ষেপে রয়েছেন, কখন মা বেরোবেন, কখন ঢুকবেন, কোন সময়ে হবে, কোন সময় মা আসবেন, কটা মানে ভেতরে কিভাবে আনুষঙ্গিক কি কি লাগবে, যাবতীয় যা কিছু সব ওনার ছত্রছায়াতেই হয়েছে। আমার গোটা পরিবার, যাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, ধন্যবাদ দিয়ে তাদের ছোট আমি করব না কখনোই, কারণ তারা না থাকলেই এত বড় অনুষ্ঠান করা একার পক্ষে অসম্ভব। আমার বাবা এখনও রয়েছেন, বাবা বর্তমান, এবং বাবার পরিচালনাতে সমস্ত অনুষ্ঠানটা হয়েছে। আমি, আমার হাজব্যান্ড, আমি মোটামুটি সবার এই চত্বরে পরিচিত হচ্ছে বড় মায়ের বাড়ির ইন্দিরা, কারোর কাছে টুম্পাই, আর বাকি এখানে আমার বাড়ির প্রত্যেকের সহযোগিতা ছাড়া একটা মায়ের স্নানের মতো এত বড় অনুষ্ঠান করাটা জাস্ট অসম্ভব। আমরা তো রয়েছি, মা আমাদের শক্তি দেয়। এই যে মায়ের স্নানযাত্রার একটা দীর্ঘ 3-4 দিনের যে অনুষ্ঠান, তার আগে কিন্তু বেশ কিছু রাত আমাদের ঘুম চলে যায় যে একটা এই এত বড় অনুষ্ঠানটাকে সফল করার পিছনে। কারণ এটা শুধুমাত্র আমার পরিবার বা আমার বাড়ির অনুষ্ঠান নয়, এটা গোটা শালকিয়াবাসীর অনুষ্ঠান তথা উত্তর হাওড়ার অনুষ্ঠান, এবং এখন তো গোটা হাওড়ার দূর দূরান্ত থেকে মানুষজন আসেন শুধুমাত্র এই অনুষ্ঠানটাকে চাক্ষুষ করবেন, মাকে একটু স্পর্শ করবেন এবং মায়ের কাছে একটু মাথা ঠেকবেন। তো এইটাই আমার বলার, মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত দিন আমাদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। প্রত্যেককে অনুরোধ, এইভাবেই মানে তিলে তিলে তো একটা মহিরুহ তৈরি হয়, তো সেই মায়ের কাছে এইভাবেই যেন আমি প্রত্যেকে আসুন মাকে। আমার বাবা শ্রী দেবাশিস বেরা, আমার স্বামী উনিও শ্রী দেবাশিস ওঝা, মানে 2 দেবাশিস, আমার দুপাশে 2 দেবাশিস, এক বাবা এক আমার স্বামী। তো এনারা রয়েছেন, এনারা ছাড়া যার কথা না বললে নয়, বর্তমান আমাদের পুরোহিত মানে স্বর্গীয় শ্রী অশোক চক্রবর্তী মহাশয়, সুযোগ্য পুত্র শ্রী চিন্ময় চক্রবর্তী মহাশয় এবং ওনার ছোট ভাই মৃন্ময় চক্রবর্তী, এরা সবাই সহযোগিতা ছাড়া এবং আনুষঙ্গিক আমার গোটা টিম, যাকে বলতে পারে টিম বলা ভুল, যারা মায়ের প্রতিটা কাজের সাথে যুক্ত, সে যারা মায়ের এই মন্দির পরিষ্কার করেন, মানে মাকে পরিষ্কার রাখেন, তারা থেকে শুরু করে প্রতিটা মানুষ, যাদের ছাড়া এই এত বড় একটা বছরের পালা, একটা এই দীর্ঘ অনুষ্ঠান করা জাস্ট অসম্ভব। তো সর্বোপরি সবার ঊর্ধ্বে মা দয়াময়ী, যার কৃপা ছাড়া অসম্ভব, তো তার ছত্রছায়ায় আমরা আছি। আমি আবারও বলবো, জন্মেছি মায়ের কাছে, মৃত্যুও মায়ের কাছে হবে, কর্ম মায়ের কাছে হবে। বিশেষভাবে মাকে পাওয়া মানে, মা তো জন্ম দিয়েছেন এই বাড়িতে মায়ের কাছে, আচ্ছা বড় করেছেন। এই সূত্রে একটা বলে রাখি, আমাদের জীবনে মাধ্যমিক পরীক্ষাটা তো জীবনে অনেক বড় পরীক্ষা। তো আমি যে বছর মাধ্যমিক দিই 2001 সালে, তো সে বছর মা যেদিন মায়ের অধিবাস, সেদিন থেকে আমার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, এবং যেদিন 8ম দিনের এখানে যে অনুষ্ঠানটা যেটা শেষ হয়, সেদিন আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায়। তো এই গোটা অনুষ্ঠানটা চলাকালীন আমি মাধ্যমিক দিয়েছি, এবং মা বেরোবে ঠিক তার আগের মুহূর্তে, আমাদের মাধ্যমিক যারা দিয়ে বেরোচ্ছি তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার পরে মা বেরোবে, মানে আমি বাড়ি ঢুকছি, মা বেরোবে সেই বছর, মানে 3:30-4টের পরে। তো এটা একটা বিশেষ, মানে আমার জীবনে একটা বিশেষ ঘটনা বলে মনে হয়। তো পড়াশোনা তো সমস্ত কিছুই মায়ের কাছে বলতে পারো, জন্ম এখানে। এবং বেশ কিছুদিন আগে আমি আমার ফেসবুকে লাইভ করে একটা কথা বলেছিলাম যে আমার জীবন এবং আমার জন্ম সার্থক, মায়ের কাছে জন্মেছি, মায়ের কাছ থেকে হয়তো এই মায়ের কাছ থেকেই চলে যাব,
এবং আরেকটা আমার জীবনের স্মরণীয়, আমি তো এবারের মেয়ে, তো আরেকটা স্মরণীয় ঘটনা যেটা মানে এবারের মেয়েরা পেয়ে থাকে, মায়ের কাছে বিবাহ, যেটা মায়ের এই সামনে বসে বিয়েটা হয় এবং প্রত্যেক মুহূর্তে সাক্ষী হচ্ছেন মা। মানে আর কেউ থেকে থাকুক না থাকুক, চরম মুহূর্তের এবং প্রধান সাক্ষী হয়তো মা। তো সব কিছুই আমার বাড়ির সমস্ত, মানে আমার বাড়ির সমস্ত অনুষ্ঠান, কারোর অন্নপ্রাশন বলো, বিয়ে বলো, জন্মদিন, যাই হোক না কেন, মানে মা সেখানে মধ্যমণি। মাকে ছেড়ে কোনো কিছু অনুষ্ঠান আমরা ভাবতেই পারি না। আমাদের বাড়ির যাবতীয় অনুষ্ঠান আমাদের বাড়িতেই হয়, মানে আমার বাড়ির ছাদেতেই হয়। মানে আমরা ভাবতে পারি না যে মায়ের এখান থেকে বেরিয়ে গিয়ে মাকে রেখে দিয়ে আমরা অন্য কোথাও অনুষ্ঠান করব, এটা আমরা ভাবতেই পারি না, আমাদের ভাবনাতেই আসে না। বড় শীতলা মাতার কথা মায়ের মহিমার মতোই অন্তহীন। সত্যি কথা বলতে তিনি যে সকলের মা। আর এই মায়ের মন্দিরে রয়েছে একটি বজরংবলীর মূর্তি, যেটি গঙ্গা থেকেই পাওয়া গিয়েছিল, এবং রয়েছে শ্রী শ্রী বাবা রত্নেশ্বরের মন্দির। শ্রাবণ মাস সোমবার এবং শিবরাত্রিতে বিশেষভাবে ভিড় দেখা যায় বাবার মন্দিরে। মা এখানে সাক্ষাৎ কল্পতরু। ভক্তি ভরে মা বলে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন, কারণ জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে তিনি সকলের মা। তাই তো আমরা সকলে বলি, ধর্ম হোক যার যার, বড় শীতলা মাতা সবার। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি হ্যালো শালকিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।